13 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি কত? বর্তমানে সমষ্টি 40, তাহলে 13 বছর পরে মানে 13 দুগুণা 26 বছর যোগ হবে, যোগ হলে অ্যান্সার হয়ে যাবে 66। এই 66 ডাইরেক্ট মানে এই ছোট বর্গটাও আবার একটা বর্গ সংখ্যা হবে। কি বলছে? বলছে যে মাঠের ক্ষেত্রফল কত। মাঠটাও তো একটা বর্গাকার মাঠ, তাহলে এইখানে দেখেন অপশনের মধ্যে একটাই মাত্র বর্গ সংখ্যা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে হয়ে যাওয়া দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক এই পদের যে ম্যাথ প্রশ্ন এসেছে 20টা, সেই প্রশ্নগুলোর সমাধান দিব। তো আমাদের সমাধান ক্লাসগুলো যারা দেখবেন তাদেরকে একটা পরামর্শ দেই যে সমাধান ক্লাসগুলো আপনাদের জন্য কিভাবে ইফেক্টিভ হতে পারে। যারা পরীক্ষা দেন নাই তারা হচ্ছে যে পরীক্ষার হলে কিভাবে আসলে দ্রুত চিন্তা করে দ্রুত অ্যান্সার দেওয়া যায় এই বিষয়টা শিখতে পারবেন। খেয়াল করেন, আজকের পরীক্ষায় প্রশ্ন ছিল 100টা, সেখানে ম্যাথে আসছে 20টা। 1 ঘন্টার একটা পরীক্ষায় এই 100টা প্রশ্ন দাগানো সো টাফ। আপনার কাছে যদি সব ইজি ইজি মনে হয়, তারপরে যদি আপনাকে দাগাইতে দেওয়া যায় 2, 3, 4টা 5টা বা সবগুলো সাবজেক্টের 5টা করে প্রশ্ন যদি নতুন করে চিন্তা করতে হয়, তাহলে দেখবেন আপনার সময় নাই হয়ে গেছে। তো যারা পরীক্ষা দেন না বা দেন নাই কোনোদিন, তারা বিষয়গুলোকে এত সিম্পল মনে করেন, কিন্তু যারা পরীক্ষা দিছেন বা আজকেই পরীক্ষা দিয়ে বাইরে হয়ে আসছেন অথবা এর আগে পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু বুঝতে পারেন যে পরীক্ষার হলে ম্যাথ সমাধানের স্টাইলটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। তো যারা ফেসবুকে ক্লাস দেখে বিভিন্ন খানে, তারা আসলে অধিকাংশই নবিশ বা নিউ কামার। এর ফলে এরা বুঝে না যে আমরা যে পরীক্ষার হলের স্টাইলটাকে বারবার ফোকাস করি, এইটার গুরুত্বটা কি। সবাই ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চার মতো ধরে ধরে রিটেন আকারে বুঝায় বুঝায় সমাধান চায়। ভাই, এত ধরে ধরে রিটেন আকারে সমাধান দেওয়ার জন্য আপনার আশেপাশে অনেক টিচার আছে। আপনি ফেসবুক, ইউটিউব ঘাটলে টপিক ভিত্তিক অনেক ভিডিও পাবেন, কিন্তু পরীক্ষার হলে বসে কিভাবে একেবারে ছক্কা পিটাইতে হয় সেটার জন্য আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবেন। এই ক্লাসগুলো অনেক বেশি জনপ্রিয় হওয়ার কথা ছিল, অনেক বেশি মানুষের কাছে রিচ করার কথা ছিল, কিন্তু শুধুমাত্র সাধারণ স্টুডেন্টদের দৃষ্টিভঙ্গির কারণে আমরা দেখি যে এই ক্লাসগুলোর রিচ সব থেকে কম। তার থেকে সাজেশন টাইপের কমন দেওয়ার ক্লাস নিলে রিচ বেশি। ভাই, আপনার মাথায় কি মানে এই লজিকটা নাই যে পরীক্ষার কয়েকদিন আগে ম্যাথ শিখে আর সাজেশন দিয়ে চাকরির পরীক্ষার প্রিপারেশনটা হয় না? এটা আগেই গুছায় রাখার জিনিস। এবং এই যে পরীক্ষার হলের স্টাইলের সমাধানটা, এটা আপনারা কয় জায়গায় পাবেন বলেন তো? এই ক্লাসগুলো কি অ্যাভেলেবেল সবখানে? সবাই কি নেয়? কিন্তু দেখি অনেকেই আসে কমেন্ট করে, হ্যাঁ মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে ভাই, আপনাকে তো মাথার ভেতরে ঢুকার জন্য এই ক্লাস নিচ্ছি না, এই ক্লাস মাথার উপর দিয়ে যাওয়ার জন্যই নেওয়া। কারণ সমাধান ক্লাসগুলো এই জন্য নেওয়া হয়। এইখানে কি দেখেন, আমার 20টা প্রশ্ন আছে, 20টা প্রশ্ন 20টা টপিক থেকে আসছে। আমি কি এখানে বেসিক আলোচনা সহ টপিক ক্লিয়ার করে দিতে পারবো? তাহলে তো 2 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। আমরা এখানে 20, 25, 30 মিনিটে যে ক্লাসগুলো দেখাই দিব, অঙ্কগুলো সমাধান দিব, এইটা শুধুমাত্র পরীক্ষার হলে কিভাবে করবেন সেটা। এতে আপনি কি, আপনি ধরেন পরীক্ষা দিতেছেন কন্টিনিউয়াস, আপনার জন্য লাভ হবে যে পরীক্ষার হলে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে চিন্তা করলে ভুল হয়, কিভাবে অঙ্ক ছেড়ে দিতে হয়, কিভাবে ডিজিট নিয়ে দ্রুত ক্যালকুলেশন করতে হয়, কিভাবে অপশন টেস্ট করতে হয়। খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা দেখাই দিব, ঠিক আছে? বাট ক্লাসের ডিফারেন্স বুঝবেন। আমরা কিন্তু বেসিক ক্লাস যখন নেই তখন বেসিকের জন্য, যখন আমরা ব্যাংকের ক্লাস নেই ইংরেজি মিডিয়াম তখন ব্যাংকের স্টুডেন্টদের জন্য। ওইখানে যদি ক্লাস 2 এর বাচ্চা ক্লাস 10-এ যা ঢুকে যদি বলে যে আরে এত কঠিন কঠিন জিনিস শেখাচ্ছে, আমার তো মাথার উপর, ভাই আপনি ক্লাস 10-এ উঠেন, পরীক্ষা দেন 10টা, ফেল মারেন 10টাতে একটা না, তখন বুঝবেন যে ম্যাথ কিভাবে আপনার সময় নষ্ট করতেছে আর কিভাবে ম্যাথের স্টাইল, চিন্তা করার স্টাইলটা বাদ দিতে হবে, নতুন স্টাইলে চিন্তা করতে হবে। অনেকে আছে টিউশনি করার স্টাইলে চাকরির ম্যাথের সমাধান দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো এই টিউশনি করার স্টাইলে আপনার 5, 6 এর বাচ্চাকে যেভাবে আপনি শেখাচ্ছেন, আপনি যদি পরীক্ষার হলে যে ওইভাবে সমাধান দেন, তাহলে আপনার চাকরি পাওয়া লাগবে না। তো এই ডিফারেন্স গুলাকে অবশ্যই গুরুত্ব দিবেন। আমরা বারবার বলি, তারপরে দেখি অনেকে মানে নেগেটিভ কমেন্ট করে, খুব কষ্ট লাগে যে ভাই আপনার উপকারের জন্য আপনার চিন্তার বাইরের জিনিস আমরা ডেলিভারি দিতেছি, আপনি যেখানে আমাদেরকে আরো ইন্সপায়ার করবেন, আরো মানে আমাদেরকে আগায় দেওয়ার চেষ্টা করবেন, সেখানে আপনি আমাদেরকে এমন ডিমোটিভেট করতেছেন। এর আগে আমি একটা সিরিজ শুরু করছিলাম যে আমাদের বেসিক ম্যাথ বইয়ের উপরে টপিক ধরে ধরে পরীক্ষা আর পরীক্ষা শেষে সলভ ক্লাস। তো প্রত্যেকটা সলভ ক্লাসের নিচে দেখি এত নেগেটিভ কমেন্ট,
মাথার উপর দিয়ে নাকি যায়। তো ভাই মাথার উপর দিয়ে কাদের যায়? যারা কোনোদিন পড়ালেখাই করে নাই, যারা প্রথম ম্যাথ শিখতে আসছে, আর যারা ঠিকই টপিক ক্লিয়ার করছে, এখন পরীক্ষার হলে প্রিপারেশন নিতেছে, পরীক্ষা দেওয়ার লাইনে আছে, তাদের কিন্তু এগুলাই ক্লাসে দরকার। তো আশা করি এই ডিফারেন্স গুলো নিয়ে আর নতুন করে বলা লাগবে না। হ্যাঁ, মাঝে মাঝে এই সমস্যাটা খুব ফেস করতে হয় আমাদের। তো আসলে আমরা শুরু করতেছি। হ্যাঁ, আজকের ক্লাস দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক, পরীক্ষার তারিখ 3/1/2026, আজকের পরীক্ষা। এই কিছুক্ষণ আগে পরীক্ষা হয়ে গেছে। গণিত অংশের মোট প্রশ্ন আসছে 20টা। আমরা এখন থেকে ক্লাসগুলোকে আর একটু ক্লাসিফাইড করে দেখাই দিব। পাটিগণিত থেকে প্রশ্ন আসছে 6টা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসছে? বীজগণিত থেকে প্রশ্ন আসছে 9টা, আর জ্যামিতি থেকে প্রশ্ন আসছে 4টা, আর একটা মানসিক দক্ষতার প্রশ্ন আসছে। এই হলো 20টা প্রশ্নের সামারি। প্রশ্ন সোজা কঠিন এটা কোনো ইস্যু না, কারণ হচ্ছে কি কখনো কখনো পোস্টের লেভেল অনুযায়ী প্রশ্ন ইজি, মিডিয়াম, হার্ড হয়, ঠিক আছে? আবার সহজ প্রশ্নের মধ্যেও দেখা যাচ্ছে যে 2, 3, 5টা প্রশ্ন কঠিন হয়। আবার সব থেকে কঠিন জিনিসটা কি? 60 মিনিটে 100টা প্রশ্ন দাগানো। প্রশ্ন তার মুখস্থ নাই, আপনার তো একটু হলে ক্যালকুলেশন করা লাগবে। তো এই টাইমিংটা দেখে অনেকে দেখেন এই যে পরীক্ষা হলের বাইরে আসে যে সবাই ইজি বলে, আর কারণ কি জানেন? কারণ ওর মাথায় টাইম নিয়ে কোনো হেডেক নাই, ওর মাথায় শুধু হেডেক আছে প্রশ্ন পারবো নাকি পারবো না। কিন্তু আমি যদি টাইম ফিক্স করে দিই যে 20টা প্রশ্ন 15 মিনিট সময়, তখন বুঝবেন যে প্রশ্ন সোজা না কঠিন। ঠিক আছে, আমরা শুরু করি। তাহলে পাটিগণিতের 6টা প্রশ্নের প্রথম প্রশ্ন দেখেন। 1 নম্বর বলছে এম ও এন উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? তো এরকম প্রশ্ন নরমালি আপনারা করবেন, একটা 3 আর একটা সংখ্যা 5, এরকম সব থেকে ছোট সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করবেন। 3, 5, 15, 15 আর 2, 17, 17, 15 আর 4, 19। তাহলে দেখেন এটাও বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, সবকটি বিজোড়, কারণ নিচের কোনটি বিজোড় বলছে, তাহলে সবকটি হচ্ছে বিজোড়। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। পরীক্ষার সিরিয়াল কিন্তু উল্টাপাল্টা ছিল। আমরা সবসময় চেষ্টা করি প্রশ্নগুলোকে সুন্দর করে সমন্বয় করার, ইজি, মিডিয়াম, হার্ড, যেই প্রশ্নগুলো ইন্টার রিলেটেড ওগুলাকে একসাথে করার। 2 নম্বর প্রশ্ন দেখেন, দুইটা সংখ্যার অনুপাত 3, 4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কত? তাহলে লসাগু দেওয়া থাকলে এইখানে অনুপাত অনুযায়ী লসাগু নিতে হয়। অনুপাত অনুযায়ী সংখ্যা দুটা ধরে এর লসাগু হচ্ছে 12x। 3 আর 4 এর লসাগু 12, x 12x। এই 12x এর মান হচ্ছে 180, x এর মান হচ্ছে 15। 12 10 120, 12 15 180। তাহলে x এর মান 15 হলে সংখ্যা দুটো হবে 3 15 45, 4 15 60। আপনারা যদি কেউ কিভাবে পরীক্ষার হলে সমাধান দিতে হবে বা অল্প করে সমাধান লিখতে হবে এটা যদি কম বুঝেন, আমাদের এই পেজটা ফলো করে রাখবেন, আমাদের সলভ ক্লাসগুলো করবেন। এই দেখেন আমরা কিন্তু একটু আগে একটা সমাধানের ছবি আপলোড দিছি। এই যেগুলো পরীক্ষা হলে, হ্যাঁ, পরীক্ষার পরে দেখবেন আমি কি করি, সমাধান যখন দেই তখন ঘরে বসে একটা খসড়া করি। এই যে আমাদের পেজে আমরা কিন্তু এই ছবিটা আপলোড দিছি, আপনারা একটু দেখিয়েন তো যে এখানে কত কম লিখে অ্যান্সার বের করে ফেলছি। মানে মাঝখানে গল্পগুলো তো আপনাদের বোঝানোর জন্য বলতে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে যখন লিখবো দেখেন যে প্রশ্ন সমাধান করে দিলাম 3 অনুপাত 4, 3x 4x 12x = 180, x এর মান 15, তারপর কিছু লিখি না, ডাইরেক্ট 45 60 আনসার। তো এটা কিভাবে করছি? এটা যেভাবে করছি পরীক্ষার হলে কিন্তু ওইভাবে করতে হবে। আর বাকি যতগুলো কথা এগুলো আমরা কেন বলি, এই যে যারা বলেন মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যেন সবার না যায়, এই জন্য অনেকগুলো এক্সট্রা কথা বলতে হয়। ঠিক আছে, তো এই যে আমি ছবিগুলো শেয়ার করছি, আপনারা একটু দেখে নিবেন, যারা একটু পরীক্ষা দিয়ে আসছেন বা যারা দেন নাই সামনে দিবেন, যে এখানে কত কম কথা লিখেই অ্যান্সার গুলো জাস্ট বাইর করছি। ঠিক আছে, এই যে হলুদ মার্ক করে দিচ্ছি অ্যান্সার আমাদের পেজে, ফেসবুক পেজ খায়রুলস ম্যাথ, এখানেই দেওয়া আছে। ঠিক আছে, একটু দেখে নিবেন। তাহলে এটা অ্যান্সার হলো কত? 45 আর 60। ঠিক আছে, নেক্সটে আসি। 3 নাম্বার, ক একটি কাজ 6 দিনে করতে পারে, খ ওই কাজ 12 দিনে করতে পারে, ক খ একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? তার মানে দুইজন আলাদা আলাদা করে কাজ করতে একত্রে করলে কতদিন লাগবে? এই ধরনের অঙ্কের সিস্টেম হচ্ছে ইন্ডিভিজুয়াল কাজ দুটা গুণ করতে হয় আর পরবর্তীতে নিচে এটা যোগ করতে হয়। 6 আর 12 যোগ করলে 18। তাহলে এই দেখেন 3 6 18, 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 হচ্ছে অ্যান্সার। এখন এটা হচ্ছে একটা শর্টকাট সূত্র। শর্টকাট সূত্র কি? a × b
আর নিচে হচ্ছে এ প্লাস বি। অনেকেই আছে আপনাদের শর্টকাট সম্বন্ধে খালি নাক ছিটকাবে আর থুতু ফেলবে, কিন্তু দেখা যাবে যে শর্টকাট জানে সে ওর থেকে দ্রুত অ্যান্সার বলতে পারে। আমি যে এত বেসিক শেখাই, এত বিস্তারিত শেখাই, তারপরে শর্টকাটেও অ্যান্সার দেয় অনেক সময়। কেন? কারণ এমন এমন কিছু শর্টকাট আছে যে আপনি যতই স্টাইলে যত অ্যাঙ্গেলে অঙ্ক করেন ওই শর্টকাটের থেকে দ্রুত অ্যান্সার দিতে পারে না। তাহলে ওই শর্টকাটটা আপনার পরীক্ষার হলের জন্য উপকারী। যতই বড় ভাই, বড় ভাইয়া, বড় বোন আপনাকে নাক ছিটকায় বলুক, তাহলে গুরুত্ব দিবেন না। ঠিক আছে? এই শর্টকাটটা অবশ্যই ইফেক্টিভ, না হলে আমি শেখাইতাম না। ঠিক আছে? ওই লসাগু টেকনিকের থেকে এটা দ্রুত অ্যান্সার দিবে, কারণ লসাগু টেকনিকে যেভাবে ভাবতে হয় এখানে ভাবতে হয় না। একটা জিনিস মনে রাখবেন, এই স্ক্রিনের সামনে বা এইভাবে ক্লাস নিতেছি গত 15 বছরের বেশি সময় ধরে এই জবের ফিল্ডে। কোথায় কোন অঙ্ক কত ভাবে করা যাবে সব জানাস, কিন্তু আমি সবসময় চেষ্টা করি বেস্টটা ডেলিভারি দেওয়ার, যেটা আপনার জন্য পরীক্ষার হলে ইফেক্টিভ হবে। এবং এই ক্লাসগুলো করলে আপনারা এটা একটা, যারা নতুন আছেন তারাও আইডিয়া পাবেন যে আমি তো 2-3 ভাবে এই অঙ্কটা করা যায়, 2-3 ভাবে করতে পারি, কিন্তু আপনার এই 2-3 ভাবে করার স্টাইলটা পরীক্ষার হলে চিন্তা করা যাবে না। পরীক্ষার হলে সব থেকে বেস্ট দ্রুত অ্যান্সার দিবে এই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। 4 নম্বর বলছে, একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার 40% বিক্রয় করতে পারলো। সে গুনে দেখলো এখনো তার কাছে 10 ডজন কলা আছে। প্রথমে কতটি কলা ছিল? ঠিক আছে, তাহলে প্রথমে কলা ছিল 100% আর 40% কলা বিক্রয় করতে পারলো, তার মানে 40% সোল্ড। তাহলে অবশিষ্ট আছে 60%। এই 60% এর মান 10 ডজন, আর অপশনের মধ্যে দিছে টিটি। এই এতগুলো বিষয় সমন্বয় করে লিখতে হবে 60% এর মান 120 আর 100% এর মান 200টি। দেন কাজ অনেকগুলা, কিন্তু সবগুলাই মাথায় সাইজ হয়ে যাবে যদি আপনি চিন্তা করতে পারেন। আপনারা এতজন মানুষ ক্লাসটা দেখতেছেন, সবাইকে একটুবার আমাদের জন্য ক্লাসটা শেয়ার করে দিছেন? যারা শেয়ার করে দিয়েছেন একটু লিখে দিবেন তো কমেন্টে, দেখি যে কারা কারা শেয়ার করেছেন, যে শেয়ার ডান। অনেকে অনেক ধরনের ক্লাস আপনারা শেয়ার দেন, বাট আমাদের ক্লাসগুলো শেয়ার দিতে আপনাদের অনেকের আনইজি লাগে কেন আমি জানি না। আমরা কি ইফেক্টিভ বা সাপোর্টিভ কিছু দিতেছি না? 100% এর মান হচ্ছে 200, এইটুকু লিখলে অ্যান্সার। এখন আসি ব্যাখ্যা হচ্ছে যে 40% যদি সোল্ড হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে 60%। আর এইখানেও বলছে 10 ডজন কলা আছে অবশিষ্ট। 10 ডজন মানে 10 ডজনে রাখবো নাকি টি বানাবো, এইটা নির্ভর করবে অপশনের উপর। যেহেতু অপশনে 200 টি আছে, এই জন্য আমরা টি দিলাম। 10 ডজন মানে 120, এটা ডাইরেক্ট করে ফেলতে হবে। ছোট ছোট কাজগুলা অঙ্ক রিডিং পরে সমাধান করতে করতে মাথার মধ্যে ক্যালকুলেশন করে নেবেন। ওইটা আবার দেখাইতে যাবেন না 10 গুণন 12 সমান সমান 120। এটা দেখানো মানেই হচ্ছে আপনি আসলে বুঝেন কম, লেখেন বেশি। আপনি লিখবেন কম, বুঝবেন বেশি, তাহলে জাম করতে পারবেন, তাহলে পরীক্ষার হলে টাইমটার বেস্ট ইউজ হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এই দেখেন, এই যে অঙ্কটা করলাম না, এটা কত নম্বর ছিল? এই দেখেন 55 নম্বর প্রশ্ন ছিল। এই যে 60% মানে 120, 100% মানে 200, এইটুকু লিখে কিন্তু আমি যে সমাধানটা দিছি সুন্দর করে এখানে দেখাই দিছি। এই যে 55 নম্বর ছিল আর কি আজকের পরীক্ষার। আমি যখন আমার খাতায় আর কি খসড়া করতেছিলাম, হ্যাঁ, মানে সমাধানটা নিজে নিজে না করলে তো ডাইরেক্ট ক্লাসে যদি আনিদি লাগে, ঠিক আছে, যে প্রশ্ন কেমন হয়েছে। তো এই জিনিসটা আপনারা যেটা করবেন পরীক্ষার হলে এইটুকু অল্প লিখবেন। 60% হলে 120, 100% হলে 200, বাকি সব কথা মাথায় থাকবে। 5 নাম্বার, এ অনুপাত বি সমান 5:4, এ অনুপাত সি সমান 6:5 হলে সি অনুপাত বি কত? এটা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে এরকম না। এখানে জাস্ট টার্নিং পয়েন্ট হচ্ছে কমন হচ্ছে কি? কমন হচ্ছে দুই জায়গায় এ। তাহলে এর মান এখানে আছে 5, এখানে আছে 6, একে বানাইতে হবে 30, একে বানাইতে হবে 30। প্রশ্নের ওখানে লিখে ফেলবেন, কারণ কি 5 আর 6 এর লসাগু হচ্ছে 30। একে 30 বানাইতে যে এই বি কে আপনি বানাইতে হবে, দেখেন 5টা 30 হয়ে গেছে মানে 6 গুণ বাড়ছে, আর 4টা 30 হতে গেলে 4 6 24 হবে। এখানে 6টা যখন 30 হয়ে গেছে তখন 5 গুণ বাড়ছে, তাহলে এই 5টা 5 গুণ বাড়লে হয়ে যাবে 25। তাহলে অ্যান্সার হচ্ছে সি অনুপাত বি, মানে সি আগে আর বি পরে, তার মানে 25টা আগে আর এই 24টা পরে। তাহলে অ্যান্সার হচ্ছে গ, 25 আগে 24 পরে। দেখেন 24 25 আছে। এখন সমস্যা হচ্ছে যে এই ধরনের প্রশ্নে আপনার কোনো রিসার্চ নাই, আপনি সেই ছোটবেলায় শিখছেন দ আকারে গুণ করা ছাড়া কাজ হয় না। তো আপনি দ আকারে গুণ করতে জানতো এখানে 5:4 আর এ অনুপাত সি 6:5, ঠিক আছে। তাহলে এই দ আকারে আপনাকে আলাদা করে লিখে আলাদা করে সাইজ করে অ্যান্সার করতে অ্যাটলিস্ট ডাবল সময় লাগবে, এবং ফিল করার একটা বিষয় আছে, নাহলে একটু মিস্টেক হলে কিন্তু 25 24 24 25 অ্যান্সার দিয়ে দিতে পারেন। এই জন্য বুঝে বুঝে যে
কমন রাশিটার ভ্যালুটা দুই জায়গায় সেম আনতে হবে, এটা করতে যে সংখ্যাগুলোর লসাগু নিতে হবে, সেই অনুপাতে অন্য সংখ্যা দুটাকে বাড়াইতে হবে, এবং যেইভাবে অনুপাত বাইর করতে বলছে সি সেইভাবে অনুপাতটা বাইর করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 25:24। 6 নম্বর, ঝন্টু ও তোর বাবার বয়সের সমষ্টি বর্তমানে 40 বছর। ঝন্টুর বাবা তার চাইতে 28 বছরের বড়। 13 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি কত হবে? এই অঙ্কটা দেখেন ইন্টারেস্টিং একটা বিষয়। এটা হচ্ছে অনেকে এখানে অ্যান্সার করতে যান এইভাবে, এক্স প্লাস ওয়াই সমান সমান 40, এক্স মাইনাস ওয়াই সমান সমান 28। কারণ কি, সমষ্টি 40 বিয়োগফল 28। 2x এর মান হচ্ছে 68, x এর মান হচ্ছে 34। তাহলে পিতার বয়স 34, তাহলে পুত্রের বয়স হচ্ছে y সমান সমান 40 থেকে 34 বাদ দিলে 6। তাহলে পিতার বয়স হবে 34, 13 বছর পরে 13 যোগ, পুত্রের বয়স হবে 13 বছর পরে 13 যোগ। তাহলে 34 আর 13 মিলে 47, 6 আর 13 মিলে 20, 19। এখন দুইজনের যোগফল চাইছে, যোগফল হচ্ছে 66। এটা অ্যান্সার না? বাট এই অঙ্কে এতগুলা কাজ করা মানে হচ্ছে পুরো সময় নষ্ট। কেন? এইভাবে এই অঙ্ক করতে গেলে যে সময়টা নষ্ট হবে তার 5/1 সময়ের মধ্যে অ্যান্সার বাইর হবে। কিভাবে? 13 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি কত? বর্তমানে সমষ্টি 40, তাহলে 13 বছর পরে মানে 13 দুগুণা 26 বছর যোগ হবে, যোগ হলে অ্যান্সার হয়ে যাবে 66। এই 66 ডাইরেক্ট অ্যান্সার। এই জিনিসটা পরীক্ষার হলে, পরীক্ষা আপনি এইভাবে দিয়ে আসলেন, বাইরে আসে আমি টাচ দিলাম অথবা অন্য কেউ টাচ দিল, তখন আপনার মনে হচ্ছে আরে আসলে তো এইভাবে করা যাইতো, কিন্তু পরীক্ষার হলে এই বুদ্ধিটা মাথায় আসে নাই অনেকের, 2-4 জনের আসছে হয়তো বা। এই যে আমাদের সলভ ক্লাসগুলো দেখলে আপনারা পরীক্ষার হলের এই স্টাইলটা ধরতে পারবেন। এখন আপনি যদি বলেন যে এখানে আর একটু বিস্তারিত লেখেন, এইভাবে কিভাবে ডাইরেক্ট ওয়াই এর মান আসলো বুঝলাম না, ভাই ওগুলো বেসিক জিনিস, ভাই বেসিক ক্লাসে শিখবেন, বয়সের বেসিক ক্লাস করেন। এই একটা অঙ্ক বয়সের করতে যে আপনার বেসিক আলোচনা করার সময় নাই। এইখানে যেটা বললাম যে এই অপ্রয়োজনীয় কাজ সবাই পারে, কিন্তু এটা পরীক্ষার হলে দেখানো যাবে না, ডাইরেক্ট অ্যান্সার পারতে হবে। এই জিনিসটা আপনার আজকের ক্লাসের টার্নিং পয়েন্ট, যে আমরা কিছু জিনিস কুলু আছে, এই যে 28 বছরের বড় ব্যবধান, এটার দরকার নেই ইউজ করার, কারণ যে প্রশ্ন করছে সেও হয়তো বা খেয়াল করে নাই, ঠিক আছে, কিন্তু আপনার অ্যান্সার তো বাইরে যাবে। এবং লজিক্যাল তো, যে বর্তমান সমষ্টি দেওয়া আছে, 13 বছর পরে দুইজনের সমষ্টি 13 13 26 বাড়বে, শেষ। তো এই যে চিন্তাগুলো, এরকম অনেক প্রশ্নে আপনারা অনেক অ্যাডভান্টেজ নিতে পারবেন। আরো কিছু প্রশ্ন আছে, আমরা দেখাই দিব। ধরতে পারছেন সলভ ক্লাসের লার্নিং পয়েন্টটা কি? সলভ ক্লাসে আপনারা সবসময় গুরুত্ব দিবেন যে পরীক্ষার হলে কিভাবে মানে জাস্ট ম্যাজিকের মতো অ্যান্সার বানানো যায়, যত টাইম সেভ করা যায়। 7 নম্বরে বলছে x + 1/x = 1/3 হলে x³ + 1/x³ এর মান কত? আসি, এই যারা অনেক সহজ মনে করেন না, এই প্রশ্নটা এত সহজ, কিন্তু জানেন আমার ডাবল সময় লাগে গেছে কেন সেটা বলতেছি না। এই সমস্যার গতানুগতিক সমাধান কি? গতানুগতিক সমাধান হচ্ছে এইটা দেওয়া আছে কিউবের মান, তাই না? তাহলে 1/x² - 3ab, এটা তো সূত্র, এটা তো সবাই জানার কথা, ইন্টু a + b। তো এখানে প্লাসের মান দেওয়া আছে, এটার মান তাহলে আমরা বসাই 1/3। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবার জন্য করা সমাধান, ঠিক আছে না? এটার মান 1/3। তো এইখানে এটার মানে হচ্ছে 1/27 মাইনাস 3 3 কাটা 1, এখানে অ্যান্সার হচ্ছে 27। আর এখান থেকে 1 থেকে কত বাদ যাবে? 27 বাদ যাবে, তাহলে হবে -26। বিস্তারিত লিখলে এরকম 27 আর 1 থেকে -27 সমান সমান -26 ডিভাইডেড 27। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা ঘতে আছে। তো এখানে নতুন ক্রিয়েটিভ বিটি দেখানোর কিছু নাই, জাস্ট সূত্রটা মনে রাখতে পারতে হবে, বাকিগুলো মান বসানোর মাধ্যমে চলে আসে। তো কি কারণে আমার ডাবল সময় লাগছে? আমি হচ্ছে নর্মালি শর্টকাটে করি অঙ্কগুলা, আমি এই লাইনটা বাদ দিয়ে ডাইরেক্ট এই লাইনে করছি। সেটা কি, যে আমি তো জানি যে এক্স ওয়াই থাকলে মাঝখানে এটা কাটাকাটি করে কিছু থাকে না, ওই পাশে মানটা থাকে, আর এখানে ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হয়, আর 3 হচ্ছে সূত্রের 3। তাহলে আমি ডাইরেক্ট অঙ্কটা এইভাবে মান বসাইছি, -3 3 করছি। তো এখানে কাটাকাটি করে দেখছি 1/27 আসতেছে, এখানে 3 3 কাটাকাটি করার পরে আমার মাথায় মনে নাই যে এখানে একটা 1 যে থাকে, মনে হচ্ছে কাটাকাটি করে ফেলে তো সব 0 হয়ে মানে বাদ পড়ে গেছে, শুধুমাত্র 1/27 হবে অ্যান্সার। এখন দেখতে যে অপশনে 1/27 নাই, পরে আবার আমাকে করতে হইলো। তো যারা পরীক্ষা হলে তাড়াহুড়া করে করতে যাবেন, তাদের তো এই ধরনের মিস্টেক হতে পারে। তো এই জন্য যারা পরীক্ষা হলের বাইরে বলে যে অনেক ইজি, আসলে অঙ্কটা ইজি, পরিচিত,
কিন্তু তাড়াহুড়া করে করতে গেলে অনেক ছোট জায়গায় মিস্টেক হওয়ার চান্স আছে। তো এই মিস্টেক গুলা পরীক্ষা দিতে যে পরীক্ষার হলে যেন না করতে হয়, এই জন্য আমাদের ক্লাসগুলো দেখবেন। আমাদের ক্লাসগুলো দিলে কি হবে, এই যে সামনের 9 তারিখে আপনার প্রাইমারি সব বিভিন্ন পরীক্ষা আছে, আর 2 করে পরীক্ষা আছে, ওইখানে যেন এই মিস্টেক গুলো না হয়, এই জন্য আপনারা এই সলভ ক্লাসগুলোতে এই মিস্টেক গুলো কারেকশন করে নেবেন, ঠিক আছে? তো এই যে পরবর্তীতে এখানে যে 1 আছে, এই 1 মানে তো হচ্ছে দেখেন 27 ভাগের 1 ভাগ থেকে 1 বাদ দিলে 1 তো অনেক বড়, কারণ এটা পুরো 27 ভাগের 27 ভাগ, আর এখানে 27 ভাগের 1 ভাগ মানে অনেক ছোট ফ্র্যাকশন। ছোট ফ্র্যাকশন থেকে 1 বাদ দিলে এটা মাইনাস ফিগার আসবে आंसर। তাহলে आंसर হচ্ছে ঘ। তাহলে এই অঙ্কটাও কিন্তু এইখানকার একটা লার্নিং পয়েন্ট ছিল। সব অঙ্ক থেকে নতুন শেখার কিছু নাই, কিন্তু কোথায় কোথায় মিস্টেক হতে পারে এটা শেখা ইম্পর্টেন্ট। 8 নাম্বার, ঠিক আছে? 8 নাম্বার হচ্ছে 35 - 2x - x² একটি উৎপাদক 7 + x হলে অপর উৎপাদক কত? কারা কারা আছেন যে এই x² পিছনে আছে বা মাইনাস আছে দেখে সামনে না এনে না সাজাতে পারলে মাথা কাজ করে না? এরকম অনেকেই আছেন যে এই অঙ্কটাকে এইভাবে সামনে -x² আনবেন, ঠিক আছে? তারপরে -2x + 35, তারপরে আবার হচ্ছে মাইনাস কমন নিয়ে x² + 2x - 35, তারপরে ক্যালকুলেশন করে সাইজ করবেন, ঠিক আছে? তো এইভাবে দেওয়া থাকলে আমাদের জন্য কিন্তু চিন্তা করা, ক্যালকুলেশন করা সহজ, কারণ আমরা এরকম প্রচুর অঙ্ক করছি। তো শুরুতে সংখ্যা দেওয়া থাকলে ঝামেলা হয়, বাট ওটাকে কিভাবে সাইজ করতে হবে আমরা দেখব। তো এইভাবে আগে গতানুগতিক করে এই 35 মানে কি দেখেন, মিনিট টার্ম খুব দ্রুত করা যায়। আমার ব্যাচে, আমাদের যে বেসিক ম্যাথের প্রাইভেট ব্যাচে আমরা করাইছি, এইরকম উৎপাদকের মিনিট টার্মের প্রশ্ন কেউ আর বিস্তারিত ক্যালকুলেশন করে করবে না, যারা ক্লাসগুলো ভালো করে দেখছে। একেবারে সেকেন্ডে সেকেন্ডে উত্তর দেওয়ার জন্য এই 35 মানে 5 × 7 = 35, আর এই প্লাস মানে শুরুতে 7, আর এই মাইনাস মানে ভিন্ন সংখ্যা হবে, তার মানে -5। তাহলে এই যে x + 7 আর x - 5, এইটা হচ্ছে এইটুকুর অ্যান্সার। কিন্তু এই মাইনাসটাকে কিভাবে ডিল করব? -1টাকে দেখেন এখানে যেহেতু 7 + x আছে, তার মানে এইটা এখানে আছে, তাহলে এইটা বাদ দিলে বাকিটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে x - 5 আছে না, এই -1টা যখন গুণ হয়ে যাবে তখন হয়ে যাবে এই যে -x + 5, তার মানে 5 - x। তাহলে এই 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 5 - x। এইটা এইভাবে না করে যেইভাবে আছে এইভাবে করা যায়, সেটার জন্য আমাদের ফাংশনের যে উৎপাদকের আমরা সিস্টেম দেখি, সেটা হচ্ছে যে x এর মান বসালে রাশিটার মান 0 হয়। সেটা কি? সেটা দেখেন এই যে 5 - x = 0, -x = -5, x এর মানটা হচ্ছে 5। তাহলে x এর মান 5 বসালে এই রাশিটার মান যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিরকম দেখি, 5² মানে 25, এই মাইনাসের কারণে -25, এখানে 5 দিয়ে 2 কে গুণ করলে 5 × 2 = 10, -10, -10 আর -25 মিলে -35, শুরুতে আছে +35, কাটাকাটি করলে 0। তার মানে x এর মানটা যদি শুধু 5, -5 না কিন্তু শুধু 5 বসানো হয়, তাহলে এই রাশিটার মান 0 হয়। এই নিয়মগুলো আমরা আমাদের বেসিক ক্লাসে সুন্দরভাবে শেখাই। তো x এর মান যদি 5 হয়, তাহলে এই x টাকে এই পাশে নিয়ে আসলে x - 5 = 0। তার মানে এবং মাইনাস যদি দুই পাশে গুণ করি, তাহলে কি হবে, 5 - x = 0। মানে মেইন পয়েন্টটা হচ্ছে যে এইখানে পজিটিভ 5 বসবে, যেটা খ নম্বর অপশন থেকে পাওয়া যায়। তাহলে এইভাবে অপশন টেস্ট করে করা যায়, আবার মাইনাসটাকে আলাদা করে নরমালি করা যায়, আবার ডাইরেক্ট ক্যালকুলেশন করা যায়। তো এই ভেরিয়েশনটা শিখতে হবে। অথচ দেখেন আমরা অনেকেই আছি 100টা করে উৎপাদকের অঙ্ক করা শেষ করে দিছি, কিন্তু এই অঙ্ক যে পরীক্ষার হলে হজবরল করতেছি। তো এই যে আজকের ক্লাসে দেখার পরে কি মনে হচ্ছে, যে এইগুলাকেও গুরুত্ব দিতে হবে, যেইগুলা অ্যাজ ইউজুয়াল ভাবে না এসে একটু ভিন্ন স্টাইলে আসে। তো এই ক্লাস দেখলে আপনারা এটা আইডিয়া পাবেন যে কি ধরনের প্রশ্ন আসতেছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখেন। 9 নম্বর প্রশ্ন আছে যে 2x, এটা আমরা সরাসরি প্রশ্ন থেকে তোলার সময় -5 না +5 বোঝা যাচ্ছে না, তো পরে আমরা দেখলাম যে ঠিক আছে। তাহলে এটা সমান হচ্ছে কি 2a² মানে 4x², এই স্কোয়ারটা দুটাকে গুণ, আর ভাগ মানে হচ্ছে নিচে x⁵। তো আমরা জানি ভাগ চিহ্ন থাকলে পাওয়ার মাইনাস হয়, তাহলে 4টাকে যদি আমরা আলাদা করে রাখি, 4 × x² x⁵, তাহলে 4 × এই দুই জায়গাতে বেস কমন 2 - 5, মানে বিস্তারিত লিখতেছি জাস্ট বোঝার জন্য। বুঝে গেলে তো এখান থেকে অ্যান্সার ডাইরেক্ট বলা যাবে যে 4x² আর x⁵, মানে 3টা 5 বেশি আছে, ভাগের কারণে মাইনাস হবে। তো এখান থেকে ডাইরেক্ট এটা অ্যান্সার। তাহলে 4 × x⁻³ যেটা গ নম্বর অপশনে আছে। তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। 10 নম্বর,
দেখেন এই কয়েকদিন আগে প্রাইমারির জন্য 3টা নিয়মের জাস্ট 20 মিনিটের একটা সামারি ক্লাস নিয়েছিলাম, মনে আছে আপনাদের? অ্যাজ ইউজুয়াল এরকম পরীক্ষাগুলোতে এই সিম্পল প্রশ্নগুলো আসে। এই যে দেখেন মান অল্টার করা, সূত্র যেটা আছে সেটা জানা থাকলে এই অঙ্ক পানির মতো সোজা। সেটা হচ্ছে যে এই x আর 4 এর জায়গা অল্টার হবে, লগ উঠে যাবে, তার মানে 2√2 এর উপর পাওয়ার 4 ইকুয়াল টু x। তাহলে x এর মানটা হচ্ছে এটার উপর পাওয়ার 4 দিলে হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু √2 এর উপর পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, √2 এর উপর পাওয়ার 4 মানে এখান থেকে একটা 2 আর স্কয়ার রুট কেটে যাবে, আর একটা 2 স্কয়ার থেকে যাবে, 2 স্কয়ার 4 মানে 4, তাহলে 4×16 64। আপনারা বিভিন্ন স্টাইলে ভাঙতে পারেন। তাহলে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 64। ঠিক আছে। আচ্ছা, অনেকেই আসলে সলভ ক্লাসগুলো থেকে যে রিটার্ন নেওয়া দরকার বা যে বেনিফিট নেওয়া দরকার সেটা নিতে পারে না, এই জন্য সলভ ক্লাসগুলো আমাদের ভাইরাল হয় না। তো এই জন্য এতগুলো কথা বলতেছি যে আসলে সলভ ক্লাসগুলোর গুরুত্ব কি। এটা শুধু কি রোবটের মতো প্রশ্ন আর পরীক্ষার সমাধান দিলাম আর আপনারা একটু দেখলেন আর মনে মনে করা খালেন, অথবা পরীক্ষার হলে কয়টা প্রশ্ন সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে, এত সিম্পল ভাবে তো আমরা ক্লাস নিতেছি না। আমরা তো আপনাকে পরীক্ষার হলে আপনার কি কি ইমাজিনেশন আসতেছে, কি কি আসতেছে না, কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, কোথায় দ্রুত হচ্ছে, কোথায় স্লো হচ্ছে, সবগুলো কথা মানে আপনাকে দেখা দিতেছি। তো এটা অবশ্যই আপনার পরবর্তী পরীক্ষাতে কাজে লাগবে। ফাংশনের প্রশ্নের যা শুধু এই যে f(x) = এত হলে f4 এর মান কত, 4টা x যেখানে যেখানে আছে সেখানে সেখানে 4 বসাই দিলে হয়ে যাবে। তাহলে 4 দুগুণা 8 আর 5 13, আর হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে 1 দিয়ে 13 কে ভাগ করলে যেহেতু 13ই থাকে তাহলে 13 আনসার। এখন এই যে এখানে 4 বসাই দিলেই হয়ে যাচ্ছে x এর জায়গায়। তো খুবই সহজ প্রশ্ন ছিল এটা। এই ফাংশন অধ্যায়টা আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। 12 নম্বর দেখেন, যদি a = 1 2 3 এবং b = 2 3 5 হয় তাহলে a বাদ b সমান কত। এই যে a বাই b আছে, অনেকে আসলে এই রুলসটা না জানার কারণে ভুল করেন। সেটা হচ্ছে যে a বাই b সমান হচ্ছে a বাদ b। a বাদ b মানে হচ্ছে a মাইনাস b। a মাইনাস b মানে হচ্ছে যে এই যে এই জিনিসটা কিন্তু আমাদের বেসিক ম্যাথ বইয়ে দেখবেন সেট অধ্যায় সুন্দর করে লেখা আছে। আর এই জিনিসটা জানা না থাকার কারণে কি হয়েছে জানেন, ওই যার প্রশ্নটা আমি পাইছি দেখলাম যে সে 1 2 3 দিয়ে 2 3 5 দিয়ে ভাগ করে দিছে। ঠিক আছে, এই যে খ নাম্বার অ্যান্সার দিছে, কিন্তু জিনিসটা তো এরকম না, তাই না? আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে 1 2 3, এই যে a সেটটা লিখে মাইনাস b সেটের মান হচ্ছে 2 3 5। এই যে a বাই b মানে এটাকে লেখা যায় a মাইনাস b। তাহলে বাদ মানে কি, বিয়োগ মানে হচ্ছে যে প্রথম সেটের উপাদানগুলোই আনসার, কিন্তু যেটা যেটা মিলবে সেটা সেটা বাদ। তাহলে 2 এখানে আছে, এই 2 2 বাদ, 3 এখানে যেহেতু আছে তাহলে এই জন্যই 3 বাদ, তাহলে থাকলো কি, থাকলো শুধু 1। বলতে পারেন 5ও তো আছে, 5 দেখার টাইম নেই। বিয়োগ মানে হচ্ছে যে দ্বিতীয় সেটের উপাদান যেগুলা প্রথম সেটে আছে সেই প্রথম সেট থেকে বাদ দিতে হবে। তার মানে অ্যান্সার হচ্ছে এইটাকে অ্যান্সার ধরে যেটা যেটা মিলবে ওটা বাদ, বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটা অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ। 12 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ। তাহলে এই যে একটা ছোট জিনিস দেখা গেল, এটা আপনাদের যাদের জানা নাই তাদের জানা হয়ে গেল। লার্নিং পয়েন্টগুলোকে গুরুত্ব দিতে হবে, না হলে মনে হবে যে আপনি হাজার হাজার ক্লাস দেখতেছেন আর হাজার হাজার মিনিট আর কোটি কোটি সেকেন্ড নষ্ট করতেছেন। 13 নম্বর, 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড় কতভাবে নির্বাচিত করা যাবে। অনেকে বিন্যাস, সমাবেশ, অসমতা, সম্ভাব্যতার বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করে না, কারণ কি, কঠিন লাগে, বাদ দেই। অথচ বিসিএস এ বা যেখানে বিসিএস এর রিটেনে অথবা ব্যাংকের রিটেনে অথবা মাঝে মাঝে ব্যাংকের পিরিতে হয়তোবা এই হায়ার ম্যাথের টপিকগুলোর একটু একটু কঠিন প্রশ্ন আসে। তাছাড়া নর্মালি যত পরীক্ষা হয় এগুলোর অধিকাংশ ক্ষেত্রে ইজি প্রশ্নগুলো হয়। তার মানে এই টপিকগুলো বেসিক লেভেলে শেখা দরকার আছে। দেখেন এটা হচ্ছে কিসের প্রশ্ন, এটা হচ্ছে সমাবেশের প্রশ্ন। এরপরে দেখেন একটা ছক্কা পরপর 2 বার নিক্ষেপ করলো, এটা হচ্ছে সম্ভাব্যতার প্রশ্ন, আজকের পরীক্ষার প্রশ্ন। 15 নম্বর, এটা হচ্ছে অসমতার প্রশ্ন। ঠিক আছে, তাহলে এখন বলেন তো, আপনি যদি বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, অসমতা আপনার লাইফ থেকে ডিলিট করে দেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিবেন? তাহলে কি করা দরকার? এই টপিকগুলার বেসিকগুলা জানা দরকার। অনেক ডিপে যাইতে না পারেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু বেসিকগুলো জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 12 নম্বরটাতে তো মেইন পয়েন্টটা তো বুঝাই দিলাম যে এ বাদ বাই বি মানে হচ্ছে এ বাদ বি, বিয়োগ করতে হয়। ঠিক আছে, বিয়োগ করার পরে বাকিটা তো সিম্পল জিনিস। আর 10 নম্বরের কথা একজন বলতেছেন, 10 নম্বরে তো হচ্ছে যে এই যে জাস্ট 2√2 এর উপর
পাওয়ার 4, এটা মানে কি 2 টু দি পাওয়ার 4 রুট টু দি পাওয়ার 4, এটা মানে কি 2 টু দি 16 গুণন, এটাকে আর একটু ভাঙে লিখলে আপনার জন্য ক্লিয়ার হইতো, কিন্তু আপনি এতটুকু লেখার পরে বুঝলেন না কেন, এটাই তো আপনার সমস্যা। 16 গুণন, এই যে স্কোয়ার আর রুট কেটে গেল, আর একটা স্কোয়ার তো থেকে গেল, তাহলে 16 গুণন 4 সমান সমান 64। 13 নম্বর আছে, তাহলে 9 জন খেলোয়াড়ের একটি, দেখেন এখানে একটা শর্টকাট দেখাই দিব, এটা আপনার পরীক্ষার হলের জন্য কাজে লাগবে। কিন্তু আপনি কি করবেন, এই যে 9 জন খেলোয়াড় থেকে 6 জন একটা প্রশ্ন আসছে, আপনি পারেন আর দেখবেন না, তাহলে কি হবে জানেন, পরীক্ষার হলে যে আপনি যেই ভাবে পারেন ওইভাবে করবেন, দেখবেন যে আবার টাইম নষ্ট, আবার আফসোস। তো যেই পরীক্ষা ঘরে বসে দিয়ে নিজেকে এক্সপেরিমেন্ট করা যায়, সেই পরীক্ষা এই শীতের দিনে তেতুলিয়া থেকে এসে 5,000 টাকা খরচ করে এই এক্সপেরিয়েন্স নিতে হবে, এই দিন কি আছে এখন বলেন? তো এই জন্য আমাদের সলভ ক্লাসগুলো দেখবেন যে ঘরে বসে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হবেন যে এই প্রশ্ন এইভাবে চিন্তা করতে হয়, এখানে ভুল হইতে পারে। এই প্রশ্নটা করতে গেলে কি কি সমস্যা হবে দেখেন, অনেকে এই প্রশ্ন 9 জন খেলোয়াড় থেকে একটি দল 6 জন খেলোয়াড় কতভাবে বাছাই করা যাবে, তাহলে এটা কম্বিনেশনের প্রশ্ন, কারণ খেলোয়াড় বাছাই করার সময় কাকে আগে নিলাম কাকে পরে নিলাম এটা ইম্পর্টেন্ট ইস্যু না, সিকোয়েন্স কোনো ফ্যাক্টর না। তাহলে 9C6, এই যার প্রশ্নটা থেকে আমি প্রশ্নগুলো তুললাম, দেখলাম তার ওখানে লেখা আছে 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 9 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। এইখানে সে লিখছে 9 গুণন 8 গুণন 7 গুণন, এইভাবে গুণ দিতে দিতে হয়রান। তো তার তো আমাদের এই ক্লাসটা দেখা লাগতো, বা এরকম ক্লাস আগেও নিছি, ওগুলো দেখা লাগতো, তাহলে এই ভুলটা সে করতো না, আপনারাও করবেন না। দেখেন এইরকম প্রশ্ন যখন আসবে তখন এই সংখ্যার গুণগুলা অনেক সময় নষ্ট করবে আপনার, এই জন্য এখান থেকে একটা শর্টকাট শিখতে হবে, যেটা আমরা আমাদের সমাবেশের বেসিক ক্লাসে শেখাই। 9C6 মানে যখন এখানে অর্ধেকে বেশি চলে যাবে, মানে 9C5 এর বাইরে চলে যাবে, তখনই কি করা যায়, 9C6 কে 9C3 লেখা যায়। কেন? এইটার ব্যাখ্যা তো এখানে দেওয়ার সুযোগ নাই, কারণ এটা তো সমাবেশের অনেক কথা বলতে হবে। তো যাই হোক, এই বেশি হয়ে গেলে 9 থেকে অর্ধেকের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এটা 6 থেকে 9 পর্যন্ত মিলাইতে 3 লাগে, 3 লিখলাম, ইকুয়াল টু এইখানে 3 মানে হচ্ছে 3টা উপাদান, আমরা হ্যান্ডশেকের অঙ্কে দেখাইছিলাম 9C2 মানে 2টা উপাদান রেখে বাকি সব বাদ, তাহলে এখানে 3 আছে, তাহলে 3টা উপাদান মানে 9 গুণন 8 গুণন 7, আর এখানে 3 আছে মানে 3 থেকে 3 গুণন 2 গুণন 1। যারা কম বুঝতেছেন তারা সমাবেশের আমাদের বেসিক ক্লাসটা ইউটিউব থেকে দেখে নেবেন। তাহলে এই যে 3 দিয়ে 9 কে কাটলে 3, 2 দিয়ে 8 কে কাটলে 4, 3 আর 4 12, 7 12 84, এই যে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। আর এইখানে যদি কেউ 9 8 7 এই রাস্তায় হাঁটেন, তাহলে আপনার রাস্তা শেষ হইতে হইতে আরো 2টা প্রশ্নের উত্তর আপনি নষ্ট করে ফেলবেন। তো এগুলো তো পরীক্ষার হলে এই ভুল করে লাভ হবে না, আপনার আগে থেকে নিজেকে কারেকশন করে নিতে হবে। 14, একটা ছক্কা পরবার 2বার নিক্ষেপ করলে 2বারই 6 ওঠার সম্ভাবনা কত? তাহলে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে ফলাফল 6টা, 2বার নিক্ষেপ করলে ফলাফল 36টা, 2বারই 6 আসার সম্ভাবনা। আমাদের বেসিক ম্যাথ বইয়ে দেখবেন অনেক সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটাতে এত ইফেক্টিভ, আমাদের বইয়ে আমরা বানাইছিলাম, পরবর্তীতে এটা অনেকজন আমাদের এখান থেকে কপি করছে, তো সেটা আলাদা বিষয়। তো দেখেন 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, তাহলে 6 6 মানে প্রথমবারও 6, দ্বিতীয়বারও 6 আসার সম্ভাবনা শুধুমাত্র এই ক্ষেত্রে। তাহলে এখানে টোটাল ফলাফল হচ্ছে 36টা, তার মধ্যে উভয় ক্ষেত্রে 6 আসার সম্ভাবনা হচ্ছে একবার। এটা কিভাবে হলো, এই যে 6 এর 1 গুণন 6 এর 1, কারণ প্রথমটাতে ছক্কা আসার সম্ভাবনা 6 এর 1, দ্বিতীয়টাতে ছক্কা আসার সম্ভাবনা 6 এর 1, এটার গুণফলটা হচ্ছে 1/36। তো এইটা এখানে আছে খ 6 1/6 1/6 আকারে, এই জন্য আমরা এই 14 নম্বর প্রশ্নটার অ্যান্সার নিব খ। নরমালি আরো অপশনে 1/36 থাকলে এটা থাকতো না। ক্লিয়ার কিনা বলেন? সম্ভাব্যতার বেসিক ক্লাস করলে আমাদের ইউটিউবে কিন্তু অনেক সুন্দর করে আমাদের এই বেসিক ম্যাথের বই থেকে সিরিয়াল ধরে ধরে আমরা মুদ্রার ক্লাস নিয়ে দিছি, ছক্কার ক্লাস নিয়ে দিছি, বল সংক্রান্ত প্রশ্নের ক্লাস নিছি, কিন্তু মানুষ দেখে না। কি দেখে? পরীক্ষার আগের দিন ম্যারাথন ক্লাস। কোন ক্লাস? একদিনে ধরেন আছে পুরা পাটিগণিত ক্লিয়ার। ওরে ভাই, তোর 10 বছর ধরে পড়তে 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 সালসামরা উঠে যাচ্ছে। ক্লাস আপনি ধরেন জবের পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার বয়স ধরেন সাপোজ ধরেন 31, ক্লাস 6 যখন পড়ছেন তখন কত বছর বয়স ছিল আপনার? তখন আপনার বয়স ছিল 12। আজ থেকে কত বছর আগে? 19 বছর আগে। তার মানে 19 বছর আগে আপনি যে ম্যাথ শিখছেন সেই ম্যাথই চর্চা করতে আছেন, তারপরে আপনার এখনো কনফিডেন্স বাড়ে না, পরীক্ষার হলে আপনি যাইতে ভয় পান বা প্রশ্ন দিলে মাথা গরম হয়। তো 19 বছর ধরে যেটা হচ্ছে না সেটা 19 ঘন্টা বা 19 মিনিটে শেষ হবে, এত পাকা কলা।
মানে মানুষ এত বোকা হয় কিভাবে যে 1 ঘন্টায় 2 ঘন্টায় ম্যাথ শেষ, এই শেষ ওই শেষ, ওই টপিক শেষ ওই টপিক শেষ। ওই মানে মনে হবে যে আমি পারবো কিন্তু পারবেন না, মনে হবে যে আমি পারবো কিন্তু দেখবেন যে 30 সেকেন্ডের প্রশ্ন আপনার 3 মিনিট লেগে যাচ্ছে। তো এই পারা না পারা সমান, কে ফারাক পারতা হয়। এই জন্য কি করতে হবে, একেবারে টপিক ধরে ধরে 12টা বাজাইতে হবে। পরীক্ষার আগের দিন না, পরীক্ষার আবেদন করার আগে তো ম্যাথ ক্লিয়ার হওয়া লাগবে। আলসেমি করবেন তাহলে আপনার তো এই পরীক্ষা টার্গেট করা লাগবে না, আপনার এরপরের পরীক্ষা টার্গেট করা লাগবে। ঠিক আছে, সোজা হিসাব। 15 নম্বর, মানুষ খালি মোটিভেশন চায়, হ্যাঁ ভাই আপনার চাকরি হয়ে যাবে, পরীক্ষা দেন, ঠিক আছে, এই বই পড়েন, এই কোর্স করেন, তাহলে চাকরি হয়ে যাবে, পাকা গলা। আর যারা ধরেন আছে ওগুলো পরীক্ষা আগে গুছায় রাখছে, ওরা কি করবে? 15 নম্বর, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, মাংনা কোনো কিছু হবে না। এটা হচ্ছে পরম মান বোঝা ইম্পর্টেন্ট। পরম মানের ভিতরে কি হয়, সবকিছু পজিটিভ হয়। এই জন্য পরম মানের ভিতরে কোনো রাশি থাকলে এটাকে একবার পজিটিভ নিতে হয়, একবার নেগেটিভ নিতে হয়। তাহলে যদি পজিটিভ হয় তাহলে যেরকম আছে সেই রকমের থাকলো, ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 11। আর এই পরম মানের ভিতরে রাশিটা যদি নেগেটিভ হয় তাহলে এইরকম হয়, তাহলে x মাইনাস 5 সমান সমান এই মাইনাসটা ওই পাশে যে -6, এই x সমান সমান -5টা ওই পাশে গেলে +5 হয়ে যাবে অ্যান্সার -1। তাহলে x এর মানটা 11 হতে পারে, x এর মানটা -1ও হতে পারে। তাহলে আমাদের সেট বলছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে এই -1 আর 11 আছে শুধুমাত্র খ নম্বর অপশন। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার খ। এত কিছু যদি করতে না চান তারপরে বুদ্ধি আছে, সেটা কি, এই x এর মান কোনটা বসালে 6 আসে, -1 বসালে -1 আর -5 মিলে -6, এই পরম মান চিহ্নের কারণে মাইনাস থাকবে না, সবকিছু প্লাস হয়ে যাবে, তাহলে 6 ইকুয়াল টু 6। আবার 11 যদি বসাই, 11 থেকে 5 চলে গেলে 6, তাহলে এই 6 আর এই 6 মিলে গেছে। বুঝতেছেন বিষয়টা? তাহলে অপশন টেস্ট করে আপনারা করতে পারেন। জ্যামিতি 4টা প্রশ্ন। অনেক কথা বললাম আজকে ক্লাসে, কথাটা কতটুকু কাজে লাগবে না লাগবে জানি না, তবে আপনারা গুরুত্ব দিবেন আশা করি, এইটাই আমার প্রত্যাশা। জ্যামিতিতে 4টা প্রশ্ন আসছে, বলছে কি 16 নম্বর, এবিসি এর এ কোণ 37 ডিগ্রি, সি কোণ 53 হলে এটি কি ধরনের ত্রিভুজ? কারণ আপনার মাথায় যদি ডিজিট না খেলে, আপনি যদি রাউন্ডিং না বুঝেন, আপনি যদি পূর্ণ সংখ্যা বানাইতে না পারেন, তাহলে আপনার যোগ করতে সময় লাগবে। 3 আর 7 দেখে বোঝা যাচ্ছে 0, 5 আর 3 8 আর 1 9। তার মানে এই যে কোণ এ বি সি, এ কোণ 37, সি কোণ 53, মানে এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে অপর কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা গ নম্বর। এবং এটা সবাই পারবে, বাট কে 2 সেকেন্ডে পারতেছে, কে 20 সেকেন্ডে পারতেছে, আর কার 1 মিনিটে হচ্ছে না, এটা ইস্যু। তো আপনাকে 2 সেকেন্ডে পারতে হবে এবং 53 আর 37 দেখেই অ্যান্সার বলে ফেলতে হবে। চিত্র আট করা যাবে না পরীক্ষার হলে। কেন আপনি চিত্র আট করবেন কেন? চিত্র কি আপনি জীবনে আট করেন নাই, বাসায় খেয়াল করেন নাই? তো অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করবেন না। 17 নম্বর, একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এই 4 আর 2 মিলে কিন্তু কনফিউশন লাগাই দিবে। কাদের কনফিউশন লাগবে? যারা ওই যে পরীক্ষার আগের রাতে পড়ে যাবে তাদের কনফিউশন লাগবে, আর যারা আগে পড়ালেখা করে উঠায় রাখছে তাদের জন্য এগুলা কোনো কনফিউশন না, এগুলা পানির মতো সোজা প্রশ্ন। তো এখন আপনি কনফিউশন নিয়ে পরীক্ষার হলে যাবেন, পানি পানি করে যাবেন, এটা নির্ভর করবে আপনি কত আগে ক্লিয়ার করে রাখছেন। 18 নম্বর, কিছুদিন আগে ত্রিকোণমিতির একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে আপনাদের? কেউ তো গুরুত্ব দিবেন না। ইউটিউবে দেখেন তো ক্লাসটা, মাত্র কয়েক হাজার ভিউ হয়েছে। অথচ জব শিকার প্রত্যেক জনের এই ক্লাসটা দেখা লাগতো। এই যে আমরা এখন যত কয়েক শতজন ক্লাস করছেন, প্রত্যেক জনের এই ক্লাস দেখা দরকার। কেন? কারণ এই যে আপনি আছেন কি 18 মিটার লম্বা একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেয়ালের শীর্ষ স্পর্শ করে, ঠিক আছে, দেয়ালের শীর্ষ মানে মাথা স্পর্শ করে, দেয়ালের উচ্চতা কত? এই অঙ্কে আপনি পিথাগোরাসের জন্য যে 2টা বাহুর দৈর্ঘ্য দরকার সেটা তো নাই। এই অঙ্কে 30 ডিগ্রি আছে আর 18 আছে। আপনি জানেন যে এখানে sin 30 ডিগ্রি বসালে आंसर হবে, কিন্তু আমরা sin 30 ডিগ্রি মান মনে নাই। অথচ আমি এত সুন্দর করে দেখাইছিলাম যে 30 ডিগ্রি 18 মিটার, তাহলে এখানে দেয়ালের উচ্চতা চাইছে, এটা 9 মিটার হবে आंसर। আপনার এই লেভেলের কনফিডেন্স কি মাথা আকাশ থেকে আসবে? শিখতে হবে না? সেই শেখাটা কোথায় পাবেন? সবখানে তো এত স্মার্টের শেখা পাবেন না। আপনি দেখেন ইউটিউবে ফেসবুকে আমাদের ক্লাসটা আমরা নিয়েছিলাম, মাত্র আধা ঘন্টার একটা ক্লাস, যেখানে ত্রিকোণমিতির প্রশ্নগুলা, এই দূরত্ব উচ্চতা বিষয়ক প্রশ্নগুলা কয়েক সেকেন্ডে উত্তর করার টেকনিক দেখা দিচ্ছে। সেটা কি? ত্রিকোণমিতির প্রশ্নগুলো যেহেতু সমকোণী ত্রিভুজ দিয়ে কাজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে অন্য দুটা কোণ 45 45 আর 30 আর 60 এইভাবে আসে। তো পরীক্ষাতে অধিকাংশ ক্ষেত্রে 30 আর 60 ডিগ্রি ওয়ালা প্রশ্নগুলো বেশি আসে। তো এই প্রশ্নটাতে কি বলতেছে
18 মিটার লম্বা একটা মই তো বাঁকা হয়ে থাকে, তাহলে এখানে অতিভুজটা হচ্ছে মই, এটা হচ্ছে 18। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এখানে ভূমির সাথে কোণটা 30 ডিগ্রি। তাহলে দেয়ালের শীর্ষে স্পর্শ করছে, মানে এই যে এটা হচ্ছে দেয়াল, এই দেয়ালের শীর্ষে এখানে অবস্থান। দেয়ালের উচ্চতা কত? দেয়ালের উচ্চতা বাড়ি করার জন্য আমাদের এইটা বাড়ি করতে হবে। এখন আপনি যদি এখানে x1z মানে আর সাইন ক্লাস নিয়ে আসেন, ভাই ওগুলো আমরা তো শেখাই, রিটেনের জন্য শেখাই, কঠিন আসলে ব্যতিক্রম আসলে কি হবে সেটা দেখুন। কিন্তু যেগুলো নর্মাল পরীক্ষাগুলোতে না, এগুলো অ্যাজ ইউজুয়াল গুলো বেশি আসে। তো আমরা একটা জিনিস দেখাই দিয়েছিলাম যে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত যদি 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি হয়, তাহলে তার বিপরীত বাহুগুলা, এই যে এই কোণগুলার বিপরীত যে বাহুগুলা আছে, এদের অনুপাত হয় 1/√3/2। এটা অনেকে মনে করতে পারেন মুখস্থ করতে হচ্ছে, না মুখস্থ কথা লাগবে না। আপনি যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেন তাহলে হয়ে যাবে। 2² মানে 4, 1² মানে 1, √3² মানে হচ্ছে 3। এই 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়। এইরকম এই শুধু এই অনুপাতের মানটা দিয়ে আমি 20টা অঙ্ক করে দিতে পারবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। পুরাতন প্রশ্ন না, এই 25 সালের বিভিন্ন সময় পরীক্ষা আসছে, বিসিএস এও আসছে। তাহলে কেন আপনি এটা গুরুত্ব দিবেন না? এটা তো আপনি সাজাবেন না, আমরা তো সাজা রেডি করে দিব আপনাকে। শুধু আপনাকে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। আপনি ত্রিকোণমিতির ক্লাসে দেখেন, এই শুধু এই রুলসটা দিয়ে অনেকগুলো অঙ্ক করাই দিছি। তাহলে এখানে দেখতেছি অতিভুজ হচ্ছে 2 ভাগ যদি হয়, তাহলে দেখেন এই 2 ভাগের ভ্যালু হচ্ছে 18। তাহলে আমাদের চাইছে কি এই দেওয়ালটার উচ্চতা, তাহলে এই 1 ভাগের ভ্যালু হবে 9। তাহলে এই জিনিসটা জানা থাকলে এই অঙ্ক, এই চিত্র, এই ডিগ্রি এগুলো কিচ্ছু লাগবে না ভাই। অঙ্ক রিডিং করবেন আর অ্যান্সার দিয়ে দিবেন। মুখস্থ না, বুঝে বুঝে যে এই 2 আর 1 হয়, 90 ডিগ্রির বিপরীতটা অতিভুজ যদি 2 হয়, তাহলে 30 ডিগ্রির বিপরীতটা হবে 1, তাহলে 1 হলে এটার অর্ধেক হবে 9। কিন্তু আপনার দৌড় পিথাগোরাস 18 আছে, আর একটা বাহুর দৈর্ঘ্য থাকলে আমার বাড়ি করার সুবিধা হইতো। তো পিথাগোরাস কোন ক্লাসে পড়ছেন বলেন তো? ক্লাস 8-এ পড়ছেন। কত বছর হলো পিথাগোরাস শেখার? আজ থেকে 15 বছর আগে আপনি পিথাগোরাসের সূত্র পড়ছেন। লজ্জা লাগে না আমার নিজের চিন্তা করতে, যে আমি যে পিথাগোরাস শিখলাম 15 বছর আগে, এখন ওই পিথাগোরাসের মধ্যেই সীমাবদ্ধ আছি, আমার নলেজটাকে আরেকটু এক্সপান্ড করতেছি না। তো আমরা যে এত এত ক্লাস নিতেছি এত অ্যাঙ্গেল থেকে চিন্তা করার জন্য, তা আপনি যদি ধরেন আছে আপনার চোখের সামনে দেওয়া যদি গুরুত্ব না দেন, তাহলে আপনাকে আর কি বলা দরকার? তো পিথাগোরাস নিয়ে পড়ে থাকেন, মানে আরো নতুন কিছু শিখতে হবে না। 19 নম্বর আসি, দেখেন একটা বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত? আপনাদের কাছে এখন একটা অঙ্ক করাই, যে একটা অঙ্ক এইভাবে করলাম, ঠিক আছে, রাস্তার বাইরে চারদিকে 5 মিটার 5 মিটার করে রাস্তা আছে, এটা দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ক্ষেত্রফল কত, এরকম অঙ্ক। তো রোবটের মতো সবাই মুখস্থ করে করে হাততালি হাততালি হাততালি। কিন্তু ওই প্রশ্নটা যদি আমি ডিপলি ভালো করে না বুঝি, তাহলে এইরকম প্রশ্নের যে উত্তর দিতে পারবো না, এই সমস্যা নিয়ে কারো কোনো কনসার্ন নাই। এর ফলে কি হয়, গতানুগতিক প্রশ্ন যেগুলা সবসময় আসে, ওগুলো আসলে সবাই ছক্কা পিটায়, আর একটু ঘুরাই দিলে মাথা কারো হয়ে যায়। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটার অ্যান্সার 5 সেকেন্ডে দেওয়া সম্ভব। অ্যান্সার হচ্ছে ঘ, রিডিং পড়ে। কেন? তার লজিকটা শেখার জন্য আজকের ক্লাস করে শিখতে হবে এরকম না, আগে থেকে এই লজিকটা ক্লিয়ার থাকা লাগবে। সেই লজিকটা কি দেখেন, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার বলতে কি বোঝায়? একটা বর্গাকার মাঠ মানে চারপাশে সমান, এই যে চারপাশে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এখন এইটার যদি চারপাশে 5 মিটার রাস্তা দেই, তাহলে রাস্তাটাও তো হচ্ছে সব পাশে সমান করে বাড়তেছে। তাহলে এই বড়টাও হচ্ছে একটা বর্গ, ছোটটাও একটা বর্গ। কারণ আমাদের এইগুলো হচ্ছে রাস্তা, এই রাস্তা মিলে হচ্ছে 5। খেয়াল করেন তো, এই ছোটটাও যেহেতু একটা বর্গ আর বড়টাও যেহেতু একটা বর্গ, তাহলে এইটার দৈর্ঘ্য একটা আছে, কত আছে জানি না, এটার প্রস্থ একটা আছে, কত আছে জানি না, কিন্তু এটা সমান। তাহলে এইটা যদি সমান হয়, তাহলে এইটার উপর স্কোয়ার দিলে এই বড়টার ক্ষেত্রফল বাইর হবে। এই বড়টার ক্ষেত্রফল এর ভেতরে এই রাস্তাও আছে, ছোট বর্গটাও আছে। তার মানে এই ছোট বর্গটাও আবার একটা বর্গ সংখ্যা হবে। কি বলছে? বলছে যে মাঠের ক্ষেত্রফল কত। মাঠটাও তো একটা বর্গাকার মাঠ। তাহলে এইখানে দেখেন অপশনের মধ্যে একটাই মাত্র বর্গ সংখ্যা আছে। তাহলে এই ক্যালকুলেশন XYZ রাস্তার দৈর্ঘ্য ধরতে হয়, 2 বার যোগ করতে হয়, বা এগুলো তো অনেক পরের কথা। আপনার কোনো কিছু লাগবে না, এখানে জাস্ট বর্গ সংখ্যা 400 দেখে অ্যান্সার, ঘ অ্যান্সার। আর কোনো বর্গ সংখ্যায় দেয় নাই, কোনো সমীকরণ নাই, কোনো XYZ নাই, কোনো কিছু নাই, চিত্র আট করা করে দরকার নেই। তাহলে এগুলো আগে থেকে এইভাবে চিন্তা করতে পারতে শিখতে হবে। ঠিক আছে, তাহলে আসি আবার দেখেন, এখানে আমি আরেকটা সংখ্যা দিতাম 900, তখন আপনার কনফিউশন লাগে যেত 400 হবে না 900 হবে। তখন আবার মাথা খাটাই
যে ছোটটা বর্গ ঠিক আছে, ছোট জমিটার ক্ষেত্রফল চাই, তাই না? রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত, ঠিক আছে? তাহলে এই যে মাঠটা, এই মাঠটার ক্ষেত্রফল চাইছে, এটাও তো একটা বর্গ সংখ্যা। এখন যদি এখানে 900 দিত তাহলে দুইটা বর্গ সংখ্যা আসতেছে, তখন কনফিউশন লাগতেছে, তাই না? একটু খেয়াল করি তো, এই 500 হচ্ছে রাস্তা, আর ছোট বর্গটার যদি 900 যদি হয়, 900 যদি যোগ করি, 9 আর 5 1300 হয়ে যাচ্ছে, বড় বর্গটার ক্ষেত্রফল বর্গ সংখ্যা হচ্ছে না, তাহলে এই 900 নেওয়া যাবে না। আমি এই প্রশ্ন বানালে আরেকটা বর্গ সংখ্যা দিয়ে আপনাকে আরো কনফিউজ করে দিতাম, ঠিক আছে? তো যাই হোক, প্রশ্ন কথা অত কঠিন করে নাই। তো এটা হচ্ছে কি যে এই 400 একটা বর্গ সংখ্যা, আর এই রাস্তার ক্ষেত্রফল 500 যোগ করে 900, এটাও একটা বর্গ সংখ্যা হওয়া লাগবে। কেন? কারণ রাস্তা সহ বড় বর্গটার ক্ষেত্রফল বর্গ সংখ্যা, আর ছোট বর্গটার ক্ষেত্রফল বর্গ সংখ্যা হওয়া লাগবে। এইভাবে চিন্তা করতে পারবেন পরীক্ষার হলে হঠাৎ করে? না শুনলে তো পারবেন না। শোনার জন্য আমাদের সলভ ক্লাসগুলো দেখবেন। হয়তোবা 20টা অঙ্ক করে আপনার কাছে মনে হচ্ছে 15টা প্রশ্ন পানির মতো, আমি নিজে পারতাম, কিন্তু বাকি 5টা প্রশ্ন যে ইউনিক কথাগুলো শুনলেন, এইগুলা আপনি খুঁজে খুঁজে কোথাও পাবেন না, এইগুলা প্রশ্নের সাথে সাথে চলে আসবে। আচ্ছা, এটা যদি রিটেন সমাধান দেই, রিটেন সমাধান দিতে গেলে এই দেখেন, রিটেন সমাধান হচ্ছে ছোট বর্গটা x, আর বড়টা কত জানেন? বড় বর্গটার এক বাহু হচ্ছে x প্লাস 5 প্লাস 5, যেটা আপনারা ক্লাস 8-9 শিখছেন যেভাবে, সেই সমাধানটা দেই। তাহলে প্রশ্ন মতে হচ্ছে বড় বর্গটার ক্ষেত্রফল মাইনাস ছোট বর্গটার ক্ষেত্রফল ইকুয়াল টু 500। কেন? কারণ বড় বর্গটা থেকে ছোট বর্গটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল বাইর হবে। এখন এখানে অনেকে আছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলবে, না ভাই, এখানে x আছে না, এই জন্য a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 500। এতে লাভ কি? x x কাটা, এইখানে হচ্ছে 2x প্লাস 10, আর এইখানে তো এখন গুণ 10 না, গুণ 10টা ওই পাশে যে ভাগ করে দিলে একটা শূন্যকে খেয়ে ফেলবে। তাহলে এটা সমান সমান 50, x সমান সমান 2x টা ওই পাশে 10 চলে গেলে হচ্ছে 40 কে 2 দ্বারা ভাগ সমান সমান 20। তাহলে এই যে এখানে x স্কয়ারের মান কত হবে? x স্কয়ার মান হবে 20 এর উপর স্কয়ার সমান সমান 400। শর্টকাটে অঙ্ক করে দিলে অনেকে মনে করে রিটেন পারে না, মনে হয়। বিষয়টা এরকম না, রিটেনের 14 গোষ্ঠী উদ্ধার করার পরেই শর্টকাট করতেছে। তার মানে রিটেন সবকিছু এত বেশি বুঝতেছি আমি যে সেখান থেকে চোখের সামনে সব ভাসতেছে। তো এই চোখের সামনে ভাসার জন্য ভালোভাবে শিখতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে, আবার হৃদয়ঙ্গম করতে হবে, এবং সবকিছু করতে সময় লাগে কয়েক মাস। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ওই বেশি শিখতে হবে এই ভয়ে কিছু শিখি না। তখন সবসময় মনে হয় রাস্তা অনেক দূরে, শেখা অনেক দূরে, শিখতে অনেক দিন সময় লাগবে। ভাই, আপনি সময় তো দেওয়াই শুরু করেন না, আপনার সময় লাগবে কত সেটা তো পরের হিসাব। নেক্সট আসি, মানসিক দক্ষতার প্রশ্ন একটা আসছে, একটা ধারার সংখ্যাগুলো নিম্নরূপ 1 1 2 3 5 8, বলছে এর 10তম সংখ্যা কত? তাহলে এখানে আছে করা সংখ্যা, দেখেন 1 আর 1 এ 2, 2 আর 1 এ 3, মানে 1 থেকে শুরু করে এইভাবে। তাহলে প্রত্যেক সংখ্যা, আর 1 এর মনে করে 0 আছে, 0 আর 1 মিলে 1, তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়াই আছে। তারপরে আমরা যাব, তাহলে শেষে হবে 8 আর 5 মিলে হচ্ছে 13, এটা সপ্তম সংখ্যা। অষ্টম সংখ্যা হবে 13 সাথে 8 যোগ করে 21, সপ্তম, অষ্টম, 21, 21 আর 8 29, 8 আর 21 আর 13 যোগ করলে হচ্ছে, দেখেন আগের সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 13, তারপর হচ্ছে 21, 13 আর 21 মিলে হচ্ছে 34, 34 আর 21 মিলে হচ্ছে 55। তাহলে দশম সংখ্যাটা হবে 55। এটা বিগত সালের প্রশ্ন, হুবহু কমন আসছে। তো এই পর্যন্তই, ঠিক আছে? আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। শেষ পর্যন্ত অনেকজন থাকার কারণে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ধৈর্য ধরে কথা শুনলেন, একটু বকবক করলাম যদিও, বাট সবগুলো আপনাদের কাজের জন্য। তো আমরা আগামী 20 তারিখ থেকে একটা নতুন ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। আপনাদের যে একটু ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করবেন, যে এই যে আপনারা দেখেন না যে একটু শিখলে আগায় যাওয়া যায়, কিন্তু সেখানে শুরুই হয় না। তো যারা ঘরে বসে একা একা শিখতে পারতেছেন না বা রেগুলার সময় মেনটেন করতে পারতেছেন না, তারা আমাদের সাথে আমাদের এই বেসিক ম্যাথ বইটা কমপ্লিট করার যে আমরা একটা অভিযান সারা বছর চালাই, সেটা আমরা এবার 6 মাস থেকে 8 মাসের মধ্যে কভার করবো ইনশাআল্লাহ। আগামী জানুয়ারির 20 তারিখ থেকে আমাদের বেসিক ম্যাথের একটা নতুন ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে। আজকে যতগুলো কথা বললাম, এর থেকেও আরো কয়েক গুণ বেশি কথা আমাদের ওই বেসিক ক্লাসগুলোতে সুন্দরভাবে শিখতে পাবেন, এবং এক জাতীয় অঙ্ক একসাথে ধারাবাহিকভাবে ফুললি ক্লিয়ার যাকে বলে। এই বেসিক ম্যাথ বই কারো যদি মাথায় থাকে, এইরকম প্রশ্ন আমি যেভাবে বললাম এর থেকে আরো বেশি স্মার্টেস্ট ওয়েতে সমাধান দেওয়া সম্ভব হবে। এবং এই যে 20টা প্রশ্ন দেখলাম, 20টায় এরকম না যে 99%, 100%। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা 100% বললে অনেকে বিশ্বাস করতে চান না। তো
যারা আমাদের কাছ থেকে এই বেসিক ম্যাথ বইটা ফুললি ক্লিয়ার করে নিতে চান, তারা আমাদের এই নতুন শুরু হতে যাওয়া ব্যাচটাতে এনরোল করে ফেলতে পারেন। যাদের পরীক্ষা সামনে আছে, তাড়াহুড়া আছে, তারা আমাদের আগের রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন এবং সামনে যে লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে এইখানে আমরা একেবারে কাটাকাটি থেকে শুরু করে নামতা কিভাবে পড়তে হয়, একেবারে প্রি বেসিক টাইপের আলোচনা সহ সবকিছু ক্লিয়ার করে দিব। কোর্স ফি মাত্র 1200 টাকা। এটা পানির দাম। যদি কেউ মানে বিষয়টাকে বুঝতে পারেন যে আপনার সারা জীবনের ম্যাথের ঘাটতি আমাদের একটা কোর্সে লেগে থাকলে এবং আমাদের ডিরেকশন ফলো করলেই হয়ে যাবে। সময় লাগবে 6 থেকে 8 মাস। তো আপনি নিজে অনেক কিছু জানেন না যে কিভাবে করতে হয়, কিভাবে শিখতে হয়, কি করতে হয়। আমরা সব ধরনের ডিরেকশন আমাদের অভিজ্ঞতার আলোকে দিয়ে দিব। তো এটার একটা ভ্যালু আছে না। এবং আমরা যে 6 থেকে 8 মাস এইভাবে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা সবগুলো টপিক আপনার ক্লিয়ার করে দিব। আপনি সারা জীবনে যে ম্যাথ শিখছেন, ভুলছেন, বিভিন্ন ঘাটতি তৈরি হয়ে গেছে, সেই সব ঘাটতি পূরণ করে দিব এবং আপনার যে কোনো জবের প্রিপারেশনের একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। তো এইরকম একটা কোর্স আপনারা পাচ্ছেন মাত্র 1200 টাকায়। যারা যারা আমাদের এই কোর্সটা করতে আগ্রহী আছেন এবং আমাদের সঙ্গে লেগে থাকতে চান, তারা অবশ্যই এনরোল করে ফেলতে পারেন। আপনারা যতই তাড়াহুড়া করেন, এলোমেলো করেন, প্রিপারেশন কিন্তু হবে না যদি আপনি টপিক ধরে ধরে ক্লিয়ার না করেন। তো বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এলোমেলো সময় নষ্ট করেন, ফ্রি টাইমটাকে কাজে লাগানোর সুযোগ পান না, তারা আমাদের এই ম্যাথ কোর্সটা করে নিজেকে ক্যারিয়ারে আগায় থাকতে পারেন। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে সামনে, আরো আমরা বিভিন্ন ক্লাস নিব। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।